হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করব চাইল্ড ডেভেলপমেন্টের যে 2021-এর টেট 2 তে যে 30টা কোশ্চেন এসেছে সেই 30টা কোশ্চেনের ডিটেইল সলিউশন। আর আমাদের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে কি করিয়েছিলাম 2022-এর যে 30টা কোশ্চেন আছে সেইভাবে। এই করে টেট 1 এবং টেট 2 মিলে প্রিভিয়াস এর কয়টা কোশ্চেন আছে টোটাল 11 ক্লাসে বলেছিলাম 480টা। এই যে কোশ্চেন 480টা যদি ভালোভাবে করে নাও, কি বলেছিলাম টোটাল তোমার চাইল্ড ডেভেলপমেন্টের 70% প্রিপারেশন এই 480টা কোশ্চেন যে প্রিভিয়াস এর টেট 1 এবং টেট 2 মিলে টোটাল 8টা পেপারে 30টা করে কোশ্চেন, 480টা কোশ্চেন। যারা এই 480টা কোশ্চেন ভালোভাবে করে নেবে তাদের 70% প্রিপারেশন কমপ্লিট। ঠিক আছে, দেখো আজকে করবো আমরা টেট 2 এর 30টা। ঠিক আছে, টেট 2 এর যে 2021-এ কোশ্চেন গুলি আসছে একা। তো আর দেরি না করে আমরা চলো শুরু করি। 2021-এর যে প্রথম কোশ্চেনটা সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু জেরোম ব্রানার দ্য কর্নোলজিক্যাল স্টেজ অফ কগনিটিভ প্রসেস। কগনিটিভ প্রসেসের স্টেজ গুলি যে এখানে কর্নোলজিক্যাল প্রসেস বলতে ক্রমে কোনটার পর কোনটা হয় এটা। আচ্ছা, আমরা এই যে অপশনগুলি না দেখে আমরা আগে এটা দেখে নিই যে স্টেজগুলি কোনটার পর কোনটা আসে। প্রথমে আসে অ্যানঅ্যাক্টিভ স্টেজ, তারপরে আসে আইকনিক স্টেজ। ঠিক আছে, আইকনিক স্টেজের পরে আসে তোমার সিম্বলিক স্টেজ। ঠিক আছে, আর প্রত্যেকটা স্টেজের মধ্যে কি হয় আমি তোমাদেরকে যদি বিস্তারিত বোঝাই, দেখো সিম্পল ভাবে এই যে ইনঅ্যাক্টিভ স্টেজ বা যেটাকে আমরা বলি অঙ্গ সঞ্চালন স্তর, এটা এই স্তরটাকে আমরা যদি বুঝি, ধরো একটা কেক আছে, একটা শিশু শুধু এতটুকু বুঝতে পারে যে এখানে হ্যাঁ একটা কেক আছে, সে মানে একটা অবজেক্ট আছে বলে সে ফিল করতে পারে যে স্টেজটা। যেমন ধরো একটা কেককে যদি আমরা 2 টুকরা করলো, ঠিক আছে, সেটা বুঝলো যে হ্যাঁ এখানে একটা কেক আছে। এটা বুঝার যে ক্ষমতাটা এই ইনঅ্যাক্টিভ স্টেজে হয়। তারপর যে আইকনিক স্টেজ, ধরতে পারে এখানে বুঝতে পারলো এখানে বিষয় আছে। আইকনিক স্টেজ হচ্ছে যে সিম্বল, একটা কেকের সিম্বল দেখে বুঝতে পারে যে এটা একটা কেক। ধরো এরকম করলো, একটা কেককে 4 ভাগ করলো, সে যে শিশুটা বুঝতে পারে যে একটা কেককে এখানে 4 ভাগ করা হয়েছে, তার হচ্ছে কি আইকনিক স্টেজ। এবং সিম্বলিক স্টেজ কি, এই যে কেকটাকে 4 ভাগ করলো, যদি এই যে যার সিম্বলিক স্টেজটা ক্রস করে নেবে সে বুঝতে পারবে 1/4 মানে কি। এটা একটা সিম্বল, 1/4 একটা কি সিম্বল, যেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। একটা শিশু যদি এই স্টেজে থাকে সে শুধু বুঝতে পারবে যে কেকটা আছে, হ্যাঁ এটা একটা অবজেক্ট। আর আইকনিক স্টেজে কি বুঝতে পারে যে এটাকে কেকটাকে 4 খণ্ড করা হয়েছে। এবং সিম্বল যে 1/4 যে সিম্বলটা দিয়ে বুঝতে পারবে যে কেকের 4 ভাগের 1 ভাগকে বোঝাচ্ছে। তো একটা একটার পরে ডেভেলপমেন্ট ঘটে। তো আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারি যে বি অপশনটা হচ্ছে কারেক্ট, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ এবং সিম্বলিক স্টেজ, যেটা বাংলাতে বলবো আমরা অঙ্গ সঞ্চালন স্তর, দৃশ্যরূপ স্তর এবং সাংকেতিক স্তর। আশা করি তোমাদের সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে। বারবার বলছি ভালোভাবে এই 400 কোশ্চেন করে নাও, 480টা, দেখবে তোমাদের কিরকম দখল আসে সিডিপির প্রতি। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড কোশ্চেন বলেছে, আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে সিডিপিটা যদি পারো, যদি যদি এরকম হয় যে ইংলিশে তোমার একটু দখল আছে ইংলিশের মধ্যে, তাহলে বলবো সিডিপিটা ইংলিশে একটু পড়ার চেষ্টা করবে। সিডিপিটা সম্পূর্ণভাবে ইংলিশে যদি পড়ো তাহলে কোশ্চেনগুলি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তার জন্য আমি ম্যাক্সিমাম টাইম দেখবে ইংলিশ কোশ্চেন দেখে করাচ্ছি। ঠিক আছে, যারা বেঙ্গলি মিডিয়াম আছো তাদের অনেকের একটু সমস্যা হয় যে ইংলিশটা ধরতে পারি না, বুঝতে পারি না,
কিন্তু সিডিপিটা তুমি যদি বাংলায় পড়ো একটু বেশি কঠিন লাগবে, যদি ইংরেজিতে পড়ো একটু কম কঠিনে, মানে একটু সহজ মনে হবে বিষয়টা। বিভিন্ন টার্ম আসে যেখানে ওই ওই টার্মগুলির ব্যাংকগুলির কোনো মিনিংই নেই, ইংলিশ টার্মই আমার পড়তে লাগে। তার জন্য আমি বলছি যদি তোমার ইংরেজিতে একটু দখল থাকে তাহলে সিডিপিটা তোমরা ইংলিশে করার চেষ্টা করো, কারণ তোমার কাছে কোশ্চেন বেঙ্গলিও থাকবে ইংলিশে থাকবে, তুমি বেঙ্গলিতে পড়লে হয় ইংলিশে পড়লে হবে, কোশ্চেন তো দুইটা এমন ভাবেই পেয়ে যাবে। কি বলেছে দেখো, নিচের কোনটি হানিকর প্রকোপ নয়, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ডিসরাপটিভ ইমোশন, মানে কোন ইমোশনটা মানে তোমাকে হানিকর পৌঁছায় না, কিছু কিছু ইমোশন আছে যেগুলি হানিকর হয়। এবার বলেছে অ্যাংজাইটি, কারোর যদি অ্যাংজাইটি থাকে অনেক ধরনের প্রবলেম আসে, কারোর যদি ফিয়ার ভয় থাকে এটাও তো হানিকর, বিষয়টা তো তার মানসিকভাবে ক্ষতি করে। হিউমার বা যেটাকে আমরা বলি কৌতুক, এটা কি কোনোভাবে মানসিকভাবে ক্ষতি করতে পারে? ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমার এখানে হিউমার বা কৌতুক হচ্ছে আমার এই কোশ্চেনের আনসার, যেটা কি বলেছে নিচের কোনটি হানিকর প্রকোপ নয়, তাহলে অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের আনসার। ঠিক আছে, চলো এবার দেখি নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টেস্ট ইজ ইউজড টু মেজার দ্য পার্সোনালিটি, পার্সোনালিটি টেস্ট করার জন্য কোন টেস্টটা করা হয়, মনে রাখবে এটা MMPI, এই টেস্টটা করা হয় পার্সোনালিটি টেস্ট করার জন্য। আচ্ছা, এটার ফুল ফর্মটা জেনে রাখো, এই ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনে আই থিংক বলে দিই আমি আগে ফুল ফর্মটা, মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি টেস্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট, যে টেস্টটা করা হয় টু ফলোইং দ্য মেজার দ্য পার্সোনালিটি, পার্সোনালিটি টেস্ট করার জন্য, মেজার করার জন্য এই টেস্টটা করা হয়। সাংকেতিক নাম হচ্ছে MMPI, আর M ফর মিনেসোটা, M ফর মাল্টিফেজিক, P ফর পার্সোনালিটি, I ফর ইনভেন্টরি। এই পুরো নামটা তোমার মনে রাখা দরকার। এই টেস্টটা করা হয় কিসের জন্য? পার্সোনালিটি মেজার করার জন্য। তাহলে এখানে অবশ্যই বুঝতে পারলাম যে অপশন সি এটা তো কোনোখানেই নেই, কোথাও নেই, A B C, তাহলে আনসার হয়ে যাবে কি নান অফ দ্য অ্যাবভ, ডি হচ্ছে এটার কারেক্ট আনসার। ঠিক আছে, চলো তারপরে দেখে নিই 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, স্কিনারস থিওরি অপারেন্ট কন্ডিশন। দেখো 2022-এ 4 নম্বর কোশ্চেনটা কিন্তু 2022-এর রিলেটেড, 2021-এ যদি মনে করে না স্কিনার থিওরি এসছে, যারা 2021-এর কোশ্চেনটা ভালো করে করে গিয়েছে 2024 আর 2022-এর এক্সামের আগে, তারা বলবে স্কিনার থিওরি যেহেতু এসছে স্কিনার থিওরি একটু ভালো করে পড়েনি। এই যে 2022-এ কোশ্চেন এসছে যে অপারেন্ট কন্ডিশন থিওরিটা কে দিয়েছিল, সায়েন্টিস্টের নাম দিয়ে দিয়েছিল 2022-এর যে কোশ্চেনটা, সেখানে ছিল স্কিনার, স্কিনারটা ছিল না। তো এবার এখানে 2021 কোশ্চেনটা কিভাবে আসছে যে স্কিনার থিওরি অফ অপারেন্ট কন্ডিশন, যে এটাকে অন্য একটা কি নামে পরিচিত, এখানে কি নামে পরিচিত, এটা ইনস্ট্রুমেন্টাল কন্ডিশন, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশন, অপশন এ হয়ে যাবে এটার আনসার। এটা হচ্ছে যান্ত্রিক অনুবর্তন, স্কিনার সক্রিয় অনুবর্তন তত্ত্বটি কি নামে পরিচিত? যান্ত্রিক অনুবর্তন। ঠিক আছে, দেখো প্রিভিয়াস এর কোশ্চেন কিরকম আসে, 2022-এর কোশ্চেন হয়তো বা 2024-এ আসবে না বা 2025-এ আসবে না, কিন্তু বা সামনে যে এক্সাম হবে সেখানে আসবে না, কিন্তু এটা মনে রাখবে এই রিলেটেড অন্য কোনো কোশ্চেন আসতে পারে, এই কোশ্চেনগুলো আমার ভালোভাবে দেখতে লাগবে। ঠিক আছে, চলো কি বলেছে, নিচের কোনটি থর্নডাইকের তত্ত্ব অনুসারে শিকনের প্রাথমিক সূত্র, which one of the following is the first primary law of learning according to the theory of Thorndike?
তো এখানেও হচ্ছে এটার আনসার হচ্ছে অপশন বি, ল অফ রেডিনেস বা প্রস্তুতির সূত্র। ল অফ রেডিনেস বা প্রস্তুতির সূত্র। এখানে দেখবে কিছু কিছু কোশ্চেনের মধ্যে দাগ দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমি যার থেকে কালেক্ট করি, যে স্টুডেন্ট থেকে কালেক্ট করি, তার এক্সাম, ঠিক আছে, এক্সাম দিয়েছে 2021-এ। তো ও যে আনসারগুলি মানে করেছিল, সেই আনসারগুলি এখানে দাগ দেওয়া, কিছু কিছু ভুল আছে, কিছু ঠিক আছে, ঠিক আছে। তো অবশ্যই আমি এখানে এটাকে রিমুভ করার মতো অবস্থা নেই, তার জন্য রিমুভও করতে পারিনি। কিছু কিছু সঠিক বলেছে, কিছু কিছু ঠিক, কিছু কিছু ভুলও আছে। তোমরা ডাইরেক্ট বলতেই পারবে না কোনটা রাইট, ঠিক আছে। ও কিছু কিছু ভুলও করেছে, কিছু কিছু ঠিকও করেছে, ঠিক আছে। তো আমরা এটা ডিটেলসে দেখবো, ঠিক আছে। মনে রাখবে কোনটি তন্ডেকে তত্ত্ব অনুসারে শিখনের প্রাথমিক সূত্র, প্রস্তুতির সূত্র হচ্ছে এটার আনসার। নাম্বার 6 কি বলেছে, দ্য টার্ম প্যাডাগজি অরিজিনেটেড ফ্রম, কোন ওয়ার্ড থেকে, যে টার্ম প্যাডাগজি ওয়ার্ডটা কোথায় থেকে নেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি না জানি তাহলে কি হবে। দ্য টার্ম প্যাডাগজি অরিজিনেটেড ফ্রম দ্য গ্রিক। ও আনসার যে যার থেকে কোশ্চেনটা কালেক্ট করি, সে আনসার দিয়েছিল ল্যাটিন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আনসার হচ্ছে গ্রিক, ঠিক আছে। তো প্যাডাগজি ওয়ার্ডটা কোথায় থেকে আসছে, গ্রিক ওয়ার্ড থেকে, রাইট। চলো নেক্সট দেখি 7, instinct theory of motivation was propounded by, instinct theory of motivation was propounded by কে, মনে রাখবে এটা ভেরি ইম্পর্টেন্ট, উইলিয়াম ম্যাকডোগাল, ঠিক আছে। উইলিয়াম ম্যাকডোগাল এ ইনস্টিংক্ট থিওরি অফ মোটিভেশনের প্রপাউন্ডার, কি প্রেরণার ক্ষেত্রে সহজাত প্রবৃত্তির তত্ত্বের উদ্ভাবক হলেন উইলিয়াম ম্যাকডোগাল। যে অপশনগুলির মধ্যে অ্যাডলার আছে, বাইগটস্কি, পিয়াজেট, এখানে উইলিয়াম ম্যাকডোগাল নেই, মানে এটার আনসার হবে নান অফ দা অ্যাবাভ। মনে রাখবে কিন্তু প্রত্যেকটা জিনিস বারবার দেখে, যে এমন ভাবে পড়বে, ইনস্টিংক্ট থিওরি কে লিখেছেন বা ইনস্টিংক্ট থিওরি প্রপাউন্ডেড বাই উইলিয়াম ম্যাকডোগাল, রাইট। চল তারপরে কোশ্চেনটা দেখি। দেখো একটু আগে বলেছিলাম, দেখো এই কোশ্চেনে এসছে যে ফুল ফর্ম অফ এমএমপিআই, এমএমপিআই এর ফুল ফর্ম। এবার তোমাদের সময় এরকম কোশ্চেনও আসতে পারে যে এমএমপিআই যে টেস্টটা, এটা কেন করা হয়। তোমাদের সময় এরকম কোশ্চেন আসবে কি, যে এমএমপিআই যে টেস্টটা কি কারণে করা হয়, তোমরা কি বলবে, পার্সোনালিটি মেজার করার জন্য, পার্সোনালিটি মেজার করার জন্য এমএমপিআই টেস্টটা করা হয়। আর এটা এখানে কি জিজ্ঞেস করেছে, ফুল ফর্ম, ফুল ফর্ম কি, মাইনাস ওটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি টেস্ট, রাইট। চলো এটা তো একদম ইজি, এটা আগে বলে দিয়েছি। এখানে কি বলেছে, দ্য থিওরি অফ অ্যানালাইটিক্যাল সাইকোলজি ইজ প্রপোজড বাই, এটা প্রপোজড করেছে, দ্য থিওরি অফ অ্যানালাইটিক্যাল সাইকোলজি ইজ প্রপোজড বাই কার্ল ইয়ং। কার্ল ইয়ং এই প্রপোজালটি দেয়, কি অ্যানালাইটিক্যাল সাইকোলজি তত্ত্বটির প্রবক্তা হলেন কার্ল ইয়ং, হচ্ছে এটার কারেক্ট আনসার, ঠিক আছে। চলো হ্যাঁ এখানে একটা হ্যাঁ চলো এখানে একটা তালিকা দিয়েছে তোমাকে, যে একটার সাথে আরেকটা তুমি মিলাও। দেখো 10 নম্বর কোশ্চেনটা বলেছে, এদিকে দিয়েছে তিনটা লিস্টের মধ্যে কি দিয়েছে, এ বি সি, এখানে যে 1 2 3, আনসারগুলি কিভাবে দিয়েছে দেখো, যে কার সাথে কে মিলবে। সাপোজ ধরো এখানে গ্রোথ আছে, গ্রোথ মানে কি, চেঞ্জ ইন সাইজ, ম্যাচুরেশন কি, প্রোগ্রেসিভ এন্ড মিনিংফুল চেঞ্জেস লিডিং টু ম্যাচুরিটি, আর ডেভেলপমেন্ট কি, কোয়ালিটেটিভ চেঞ্জেস, ঠিক আছে। তাহলে একটা কথা বুঝতে পারলাম, যে এর সাথে হচ্ছে 3, বি এর সাথে হচ্ছে 2, আর সি এর সাথে হচ্ছে 1। এবার দেখো এর সাথে 3, বি এর সাথে 2, তাহলে এটা তো নেই, হলো না। এর সাথে
কি হবে গ্রোথের সাথে চেঞ্জ ইন সাইজ, এর সাথে হবে 3 আছে নেই, বি এর সাথে কি হবে ম্যাচুরেশন, বি এর সাথে হবে প্রোগ্রেসিভ এন্ড মিনিংফুল চেঞ্জ লিডিং টু ম্যাচুরিটি, আর ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটিভ চেঞ্জ। দেখো এ এর সাথে 3 এখানে আছে ঠিক আছে, বি এর সাথে 1, কিন্তু বি এর সাথে কি হওয়া উচিত, বি এর সাথে 2 দেওয়া দরকার, কিন্তু এখানে বি এর সাথে আছে 1, আর সি এর সাথে কি হওয়া উচিত 1, আর সি এর সাথে দিয়ে দিয়েছে 2। এই যে এ বি সি এর সাথে কোনটা কারেক্ট হবে, দেখো এই প্রথমটা যদি নাও এটা তো 3 মিললো, কিন্তু বিটা মিলছে না, সিটা মিললো না, এটা এরপর একটু তো মিলবে না, এটা তারপর একটু মিললো না, কারণ এ কোনো সময় 2 হতে পারে না, 1 হতে পারে না, এ হচ্ছে চেঞ্জ ইন সাইজ অনলি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই কোড থেকে যে ডি অপশনটা হচ্ছে এটার কারেক্ট অপশন, ডি অপশনটা রাইট। এখানে গ্রোথের সাথে হবে চেঞ্জ ইন সাইজ, ম্যাচুরেশনের সাথে হবে প্রোগ্রেসিভ এন্ড মিনিংফুল চেঞ্জ লিডিং টু ম্যাচুরিটি, আর ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ, রাইট। বুঝতে পারলাম বিষয়টা, তাহলে এখানে অপশন হয়ে যাবে ডি, ডি অপশনটা হচ্ছে এটার কারেক্ট আনসার। চলো আমি এটাকে একটু, হ্যাঁ এখানে কি বলেছে, which one of the following is a systematic thought and behavior according to Piaget? Piaget এর মতে কোনটি একটি চিন্তন ও আচরণের পদ্ধতিগত প্যাটার্ন, এটা হচ্ছে অভিযোজন, যেটা হচ্ছে আনসার এ অ্যাডাপশন। আর অ্যাডাপশনের মধ্যে তোমার কি বলে, হ্যাঁ অ্যাডাপশনের মধ্যে তোমার অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশন আসে পড়ে, ঠিক আছে, অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশন দুটেই আসে, আর এটার আনসার হবে অ্যাডাপশন, যেটা হচ্ছে অভিযোজন। পিয়াজের মতে কোনটি চিন্তন ও আচরণের পদ্ধতিগত প্যাটার্ন, এটা হচ্ছে অভিযোজন, আর ইংরেজিতে যদি বলি এটা হচ্ছে আমার অ্যাডাপশন, ঠিক আছে, অ্যাডাপটেশন, অ্যাডাপশন না, আমি একটা রং স্পেল করছি, এটা হবে অ্যাডাপটেশন, রাইট। চলো কি বলেছে, থর্নডাইক সাজেস্টেড 3 kinds of intelligence, namely abstract, concrete and social। এটা মনে রাখতে খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। থর্নডাইকে যে 3 kind of intelligence এর নাম দিয়েছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট, আর একটা হচ্ছে সোশিয়াল, যেটাকে বলি আমরা সামাজিক, ঠিক আছে। অপশন সি হচ্ছে এই কোশ্চেনের আনসার, রাইট। তারপরে দেখো 30, এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যেখানে এটা যদি পড়ে নাও তুমি কিন্তু 3টা থিওরি কে দিয়েছে সেটাও পড়ে নেবে। এখানে বলেছে নিচের কোনটি মানব বিকাশের ক্ষেত্রে স্তর তত্ত্বের সঠিক জোর নয়, সঠিক না। এই 3টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট, কোনটা ভুল, আমি বলবো 3টা অপশন হচ্ছে কারেক্ট, মানে নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটাই ভুল না। উপরের কোনোটাই যদি ভুল না হয়, 13 নম্বর কোশ্চেনটা থেকে আমরা কি শিখতে পারি, যে ফ্রয়েড দিয়েছে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, এরিকসন দিয়েছে সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, আর পিয়াজেট দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে আমরা পিয়াজেট, এরিকসন এন্ড ফ্রয়েড এই 3টের সায়েন্টিস্টের যে তত্ত্বটার ব্যাপারে আমরা শিখে নিলাম, কারণ এই 3টা তত্ত্বই আমার কারেক্ট। তো কোশ্চেন পড়ার সাথে সাথে আমরা কি জানলাম আজকে, যে ফ্রয়েড দিয়েছে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, এরিকসন দিয়েছে সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, আর পিয়াজেট দিয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। চলো তাহলে এটার আনসার হয়ে যাবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। চলো, ইভান পাভলভ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার, এটা তো মনে রাখার বিষয়, এখানে বোঝার কিছু নেই, এটা মনে রাখবে 1904, মানে 1904 সালে ইভান পাভলভ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, ঠিক আছে। তারপরে দেখো, which of the following stages is arranged in correct chronological order, মানে কোনটার পর কোনটা হয় chronological order, ক্রমান্বয়ে যে আমরা বলি যে ক্রমান্বয়ে কোনটার পর কোনটা হয়।
এটা তো আমরা সবাই জানি। প্রথম যে স্টেজ এটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ প্রথমে হয়, তারপরে হয় প্রি অপারেশনাল স্টেজ, তারপরে হয় কংক্রিট স্টেজ, তারপর হয় ফর্মাল অপারেশন স্টেজ। তাহলে আমরা কি পেলাম? প্রথমে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 4। তাহলে দেখো এই যে অপশন বি এর মধ্যে আছে 3 2 1 4। হ্যাঁ, 3 2 1 4। তাহলে এই কোশ্চেনের আনসারটা হয়ে যাবে অপশন বি। আর এটা তো জানি আমরা সেন্সরি মোটর স্টেজ যেটা, এটা হয় 0 to 2 ইয়ার। তারপরে প্রি অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে 2 to 7 ইয়ার। আর এখানে কি বলে কংক্রিট অপারেশনাল স্টেজ যেটা, সেটা হচ্ছে 7 to 11 ইয়ার। আর ফর্মাল স্টেজ যেটা, সেটা হচ্ছে 12 ইয়ার থেকে বেশি, যে ইয়ারটা। ঠিক আছে, চলো তারপর দেখি নেক্সট কোশ্চেন কি বলেছে। দ্য কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট JPD was proposed by কে? কোলবার্গ, পিয়াজেট, বাইগোটস্কি। তো মনে রাখবে JPD যে zone of proximal development was proposed by Vygotsky.